লোকটারে কখন থেকে ডাকতেছি, একটা কথাও যদি আমার কানে নাই। কখন আমি বলছি বাজারে যাইতে, বাজারে যাওয়ার কোনো খবর নাই। আয়নার সামনে দাঁড়ায় সোনু পাউডার মাখতেছে। কি গো, বাসায় যে বাজার নাই এটা কি তোমার খেয়াল নাই? আর 2 দিন পরে ঈদ। মানুষটার সাথে না চিল্লাইলে ভাল লাগে না, কথা শুনতে তার এত ভালো লাগে। বাড়িতে যে কোনো বাজার নেই সেদিকে তার খেয়ালই নেই। ঈদের আছে আর মাত্র 2টা দিন। কি তোমার হয় নাই? শুনতে পাচ্ছ? মানে তোমার কি শার্ট প্যান্ট পরলেই তো হয়ে যায়? বসে বসে সোনো পাউডার মাখতেছো নাকি? আরে বাবা, শার্ট প্যান্ট তো একটু পরতে দিবা নাকি? ওয়াশরুমে ঢুকছি ডাকাডাকি শুরু করছো, শার্ট প্যান্ট পরে এখানে আসতে হবে না? মাইয়া মানুষের লাগে রেডি হইতে 30 মিনিট, তুমি পুরুষ মানুষ হয়ে তোমার এত সময় লাগে কিসের জন্য? সোনো পাউডার মাখতে না ভালো লাগে না? না আর এত কথা না শুনলে কি তোমার পেটের ভাত হজম হয় না? আচ্ছা ঠিক আছে, এবার মাপ চাচ্ছি, কি করতে হবে সেটা বলো। তোমাকে কি এক কথা 14 বার করে বলতে হয়? রাতে কি বলছি মাথায় নাই? হ্যাঁ তুমি বলছো, কিন্তু আমার মনে নাই। এখন কি কি আনতে হবে লম্বা একটা লিস্ট ধরায় দাও, আমি ওই লিস্ট দেখে দেখে সবকিছু নিয়ে আসতেছি। তুমি যে গবের ছাত্র সেটা তো আমার জানা আছে, মুখস্থ তো কিছুই বলতে পারো না। সকাল থেকে একটা লম্বা লিস্ট করে আপনার জন্য বসে আছি, এই নেন ধরেন। আল্লাহ মাবুদ, এত কথা যে বলতে পারে বলার মতো না। ব্যাগ নিয়ে যাও। ব্যাগ কি বাজারে নাই? এই হিরণ হিরণ হিরণ, ওই তোর সাথে একটা কথা বলবো বলে পিছন থেকে তোরে ডাকলাম আর কি। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবা। হিরণ, তুই তো জানোস 3 মাস যাবত আমার চাকরি নেই, চলতে খুবই কষ্ট হইতেছে, হাতে একদম টাকা পয়সা নেই। তার উপর 2 দিন পর ঈদ, কি যে করি। ভাবছিলাম তোকে না জানাই, কিন্তু এত খারাপ অবস্থা, না জানাই পারতেছি। তোর হাতে যদি কিছু টাকা পয়সা থাকে তাহলে আমার ধার দে, আমি কিছুদিন পরে তোর টাকাটা দিয়ে দেব। তোর বউর সামনে তোর বলতে পারতেছিলাম না, তাই বাইরে আসতে। তোমার চাকরি বাকরি নাই সেটা আমি জানি, কিন্তু হাতে যে একদম টাকা পয়সা নাই তা তো জানি না। আচ্ছা কত টাকা পয়সা তোমার লাগবে একটু বলো, আমি শুনি। আপাতত 20,000 টাকা লাগবে। তুই যদি 20,000 টাকা দেস তাহলে আমি একটা ব্যবসা শুরু করতে পারি। তুই চিন্তা করিস না, আমি মাস 1.5 মধ্যে টাকাটা আমি ফেরত দিয়ে দেব। মানে 20,000 টাকা আমি তোমাকে দিতে পারবো, কিন্তু আমাকে 2টা দিন সময় দিতে হবে। আমি যে আমার অফিস থেকে বোনাস সহ বেতন পাবো, তারপরে তোমাকে দিব। আমি যে তোমাকে 20,000 টাকা দেবো এই কথা যেন কোনোভাবে আমার স্ত্রীর কানে না যায়। আর সে যদি জানে, সে যে আমার সাথে কি ধরনের ব্যবহারগুলো করবে সে তুমিও খুব ভালো করে জানো। আমি জানি ভাই, আমি এটা ভালো করে জানি। আর আমি তোকে এই কথাটা বলতাম যে তোর বউ যাতে না জানে, তুই যখন আমার বলে ফেলছিস তাহলে ভালো হইলো। হ্যাঁ আমি তো বলবোই না, তুইও বলিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে 2টা দিন অপেক্ষা করি, হ্যাঁ তারপরে টাকাটা জোগাড় করে আমার দিস। আচ্ছা ঠিক আছে, আমি 2 দিন পরে তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু তার আগে আমাকে এইটা বলো যে 20,000 টাকা দিয়ে তুমি কি এমন ব্যবসা আছে যে ব্যবসা করবে? আছে, আমি দেখলাম যে একটা ওই যে শাকসবজির একটা ব্যবসা করতে পারি। এটা 20,000 টাকা হলে আমি মালটা উঠাইতে পারবো। ওই যে রহমত ভাই আছে না বাজারে, তার একটা দোকানের পাশে আরেকটা দোকান আছে খালি, মাচাও করা আছে, কোনো ইনভেস্ট করতেই বলে। 20,000 টাকা হলে আমি ওখানে মালামাল উঠাইয়া একটু ব্যবসাটা শুরু করতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো। আর এই যে দেখো, আমাকে এত বড় একটা লিস্ট ধরায় দিছে, আমি যদি বাজার ঠিকঠাক মতো না নিয়ে আসতে পারি আবার ক্যাটকেট করবে। তুমি বাড়ির দিকে যাও, আমি বাজারটা নিয়ে আসি। যা ভাই যা, ভালো থাকিস। হ্যাঁ দাঁড়ান, আমি যা সন্দেহ করছিলাম সেটা দেখতেছি ঠিকই হয়েছে। আপনি যখন ঘরের দরজায় বসেছিলেন তখন আমার ঠিক সন্দেহটা হয়েছিল। আমার হাজবেন্ড বাড়ি থেকে বের হয়ে আসার সাথে সাথে তার কিছুক্ষণ পরপরই আপনি বাসা থেকে বের হয়ে আসছেন। আপনি রাস্তায় তার সাথে কি কথা বলেছেন বলেন তো? তোমার হাজবেন্ড আমার কি হয়? আমার ভাই, আমার আপন ছোট ভাই। তার সাথে আমি কথা বলতে পারি না? আর যা বলবো সবই তোমাকে বলতে হবে। কিছু কথা তুমি জানবা, কিছু কথা জানবা না, এটাই স্বাভাবিক। আর আমি ভাইয়ের সাথে বাসায় কথা বলি কিংবা বাইরে কথা বলি, একই কথা। কে বলতে পারে আপনি আমার জামাইকে রাস্তায় ডেকে নিয়ে এসে কুবুদ্ধি দিচ্ছেন না? এটা গ্যারান্টি কি? আর হ্যাঁ, 2 দিন পরেই তো ঈদ,
অবশ্য আপনার তো 3 মাস ধরে কোনো চাকরি বাকরিও নাই, হাতে তো তেমন টাকা পয়সা নাই আপনার। আপনি আমার জামার কাছ থেকে টাকা পয়সা চাচ্ছেন? আপনার কি মনে হয় আপনি আমার জামার থেকে টাকা পয়সা চাইবেন, কুবুদ্ধি দিবেন, আর আমি সেটা দাঁড়ায় দাঁড়ায় সহ্য করব? তুমি কিন্তু ভুলে যেও না, এই বাড়িতে আমি তোমাকে আমার ছোট ভাইয়ের বউ করে নিয়ে আসছি। আমি যদি না আনতাম তুমি জীবনেও এই বাড়িতে বউ হয়ে আসতে পারতে না। শোনো, আমি তোমার হাজবেন্ডকে কুপরামর্শ কেন দেব? আর আমি যদি আমার ভাইয়ের কাছ থেকে টাকা চাইতেই পারি, এতে তোমারও তো মাথা ব্যথা কেন? আপনি আমাকে এই বাড়িতে আপনার ভাই বউ করে এনেছেন দেখে কি আমার মাথা কিনে নিছেন আপনি? হ্যাঁ, আপনার কি কোনো ভুল ত্রুটি ধরা যাবে না? ভুল ত্রুটি ধরার তুমি কে? তুমি কি এখন চাচ্ছ আমাদের ভাই ভাইয়ের ঝগড়া লাগানোর জন্য, সম্পর্কটা নষ্ট করার জন্য? আদব কায়দা শেখো, বড় হয়েছো, লেখাপড়া শিখেছো, কিভাবে ভাষণের সাথে কথা বলতে হয় আগে শিখে আসা উচিত ছিল তোমার। শুনেন, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সবকিছু শিখে এই বাড়িতে এসেছি, ঠিক আছে? কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আর আপনি কি ভেবেছেন আপনি আমার স্বামীর কাছ থেকে টাকা পয়সা নেবেন আর আমি সেটা হতে দিব? আমিও দেখে নিব কিভাবে আপনি আমার স্বামীর কাছ থেকে টাকা পয়সা নেন। কি উল্টাপাল্টা কথা বলতেছো? উল্টাপাল্টা কথা না, আমি বলতেছি না। আপনার কি মনে হয় আপনার এখন চাকরি বাকরি নাই দেখে কি আপনি আপনার ভাইয়ের ঘাড়ের উপরে বসে খাবেন? আমি থাকতে আর সেটা হচ্ছে না। আজকে বাসায় আসুক, আমিও দেখে নিব আপনি কিভাবে ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে খান। আশ্চর্য, মানে এই মেয়েকে তো বাসায় রাখা যাবে না। বেয়াদব একটা। তুন ভাই, তোমার দেখে তো মনে হইতেছে বাজার থেকে আসলাম। হ্যাঁ, আমি এইমাত্র তোমাদের বাড়ি থেকে আসলাম। তোমার ভাই ও ভাইয়ের বউ যেভাবে ঝগড়াঝাড়ি শুরু করছে, এভাবে ঝগড়াঝগড়া করলে লোকজনে খারাপ ভাববে। কি বলতেছে সব? মানে আমার ভাই এবং বউ ঝগড়া করতেছে, কারণটা কি? তুমি বাড়িতে গেলে বুঝতে পারবা তারা কি বিষয় নিয়ে ঝগড়াঝাটি করতেছে। আমি তাদেরকে বুঝেই সুঝিয়ে আসলাম। এই কাজ কথা শুনে বলো। আচ্ছা মশি ভাই, মানে তুমি যতক্ষণ আমাদের বাড়িতে দাঁড়িয়েছিলে ততক্ষণ তারা কি বিষয়ে ঝগড়াঝাটি করতেছে, মানে কারণটা কিছু বুঝলা? আমি যতটুকু বুঝলাম, মনে হয় তোমার ভাই তোমার কাছে কিছু টাকা ধার চাইছে। ওই টাকা নিয়ে তোমার বউ তোমার ভাইয়ের সাথে চিল্লাপাল্লা করতেছে। আমার ভাই আমার কাছে টাকা ধার চেয়েছে, এই কথা আমি এবং আমার ভাই জানে, কিন্তু এটা আমার বউয়ের কাছে কিভাবে গেল? কি তোমার বউর কথা শুনে মনে হয় আকাশ ভাঙিয়ে মাথায় পড়লো? আরে ও তো তোমার ভয় পাবে, এটাই স্বাভাবিক। আর সেখানে দেখছি তুমি তোমার বউরে ভয় পাইতেছো। আরে না না, সেরকম কোনো কিছু না। আচ্ছা আমি বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে দেখি বিষয়টা কি হয়েছে তাদের মধ্যে। বাড়িতে গিয়া তোমার বউর সাথে মিলা আবার বড় ভাইয়ের সাথে ঝগড়া করো না। সত্য হলে সে তোমার বড় ভাই। তুমি যখন ছোট ছিলা ওই বড় ভাই তোমারে কোলে পিঠে মানুষ করছে, বুঝলা? ঝগড়া করো না, আমি যাই। এই, আপনি কেমন মানুষ বলেন তো? আপনার কত বড় সাহস! আপনি আমাকে এই বাড়ি থেকে বের হয়ে চলে যেতে বলেন? এইটা আমার স্বামীর বাড়ি, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কে? কি ব্যাপার? বাড়িতে ঝগড়াঝাটি করতেছো আর তুমি আমার ভাইয়ের সাথে একদম গলা ফাটায় ঝগড়া করতেছো, কারণটা কি? তুমি তোমার ভাইকে জিজ্ঞেস করো কারণ কি। তোমার ভাইয়ের কত বড় সাহস আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চিন্তা করে। আর সে যে আমার ভাসুর, আমাকে এত নোংরা নোংরা কথা বলতেছে, তাকে ভাসুর বলতে আমার লজ্জা করতেছে। আচ্ছা তুমি যে আমার ভাইয়ের সাথে ঝগড়া করতেছো, সেই ঝগড়া করার কারণটা কি আমি কি একটু জানতে পারি? তুমি আমাকে জিজ্ঞেস করতেছো কেন? কারণটা তুমি তোমার ভাইকে জিজ্ঞেস করো। আর হ্যাঁ, কি জিজ্ঞেস করতে ভয় লাগে? হিরণ রে ভাই আমার, তোর বউ কি কারণে জানি, মানে আমরা দুই ভাই যে একসাথে থাকবো, আমাদের মধ্যে যে একটা আন্তরিকতা মিলামেশা থাকবো, এটা সে একদম পছন্দ করে না। সে সবসময় চায় আমাদের মাঝে অশান্তি। এই কথাটা তো আমি অস্বীকার করতে পারি না। আপনি কি চান বলেন তো? আপনার নিজের বউ বাপের বাড়ি চলে গেছে দেখে কি আপনার কি মনে হয় আমি আপনার এখন হাত পা টিপে দিব, মাথা টিপে দিব, সেবা করব আপনার? এই চুপ করো তুমি, কি উল্টাপাল্টা কথা বলছো? মানে বাজে কথা কিভাবে খারাপ করে বলতে হয় তুমি ভালো করে জানো। তোমার দ্বারা আমি এটা কখনো আশা করি নাই। আমি তোমার ভাসুর, তুমি আমার ছোট ভাইয়ের বউ। তোমার মুখ দিয়ে এরকম অশ্লীল বাজে কথা বের হতে খারাপ লাগলো না? তুমি কি বিবেক বুদ্ধির মাথা খেয়েছো? এই শোনো, কে কি বলতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। আমি তোমাকে আবারও জিজ্ঞেস করতেছি যে আমার ভাইয়ের সাথে ঝগড়া হওয়ার কারণটা কি? ঘটনাটা খুবই লজ্জা। তুই বাজারে যাচ্ছিলি, আমি তোকে দাঁড় করায় কথা বলছি। কি বলছি, মানে কেন বলছি, এই সব কথা তা জানতে হবে। তোর সাথে আমি কি বলছি, কি কথা বলছি। আমরা ভাই যে কোনো কথা বলতে পারি। সে অস্থির হয়ে গেছে আমি কি বলছি তার ধারণা,
আমি তোর কাছে টাকা চাইছি, এই নিয়ে সে আমাকে একেবারে উপর্যুপরি আক্রমণ, এই আমাকে বাজে কথা বলতে বলতে এই ঘর পর্যন্ত আসছে। মানে আমার কি কোনো মান সম্মান নাই? তার কাছ থেকে আমি একটু সম্মান পাইতে পারি না? আচ্ছা, আমার ভাই রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে, কিন্তু সে তো আমার কাছে কোনো টাকা পয়সা চায়নি। তার সাথে আমার অন্য ব্যাপারে অন্য কিছু কথা হয়েছে। ভাই আমাকে এটা বলছে যে আমি যেন ভাবিকে বোঝায় সোজায় বাড়িতে আবার নিয়ে আসি। আর তুমি আমার সাথে যে সমস্ত খারাপ আচরণ করো, খারাপ ব্যবহার করো, সেম এখন তুমি আমার ভাইয়ের সাথে তাই শুরু করছো। আমার ভাই তো তোমাকে হুমকি দিছে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। তোমার ভাই আমাকে হুমকি দিছে আর তুমি স্বামী হয়ে তুমি আমাকে এই কথা বলতে পারতেছো? মানে তোমার কোনো মায়া দয়া নাই যে তোমার বড় ভাই তোমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করে? আমি রাস্তায় থেকে খুব ভালো করে শুনে আসছি তুমি আমার ভাইয়ের সাথে কি ধরনের কথা বলছো এবং কেমন ব্যবহারগুলো করছো। এখন সোজা উপরে চলে যাও, আর আমার কথা যদি না শোনো না, তাহলে এই বাড়ি থেকে আমি তোমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বাইরে ও ছোট মানুষ, অনেক কিছু বোঝে না, ওরা বুঝাইতে হইব। হুমকি ধামকি দিয়ে হবে না, ওরা অনেক বুঝাইতে হইব। যা বোর কাছে যা, যা যা ওরা বোঝা। শোনো, ওই যে ব্যাংকে আমার একটা জরুরি কাজ আছে, একটা স্টেটমেন্ট উঠায় তারপরে আমাকে ওই যে ইনকাম ট্যাক্সে দিতে হবে, বুঝছো? তা আমি একটু গেলাম। হ্যাঁ, সেখানে পরে যাও, আগে জরুরি কথা আছে। জরুরি কথা? জরুরি কথা আবার কি? মেয়ে ফোন করছিল, মেয়ে যে কথাবার্তা বললো তাতে আমার মনে হয় না আমার মেয়ে ওই বাড়িতে সুখে শান্তিতে আছে। জামাই মেয়েরে বকাঝকা করবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, এটা মাইনে নেওয়া যায়। কিন্তু ছোট ভাইয়ের বউরে ভাসুর বকাঝকা করবে, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইবে, এইটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। এইটা তুমি কি বলতেছো? মেয়ে তো কোনোদিন আমাদের কাছে এই কথা বলে নাই। আরে স্বামী বকাবাজ্য করবে সেটা হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু ভাসুর করবে এটা তো মেনে নেওয়া যায় না। না, আমি তো এই কথাটাই তোমারে বলতেছি যে ভাসুর কোন আক্কেলে ছোট ভাইয়ের বউরে বকাঝকা করে আমার মেয়ের সংসার ভেঙে যেতেছে। আমার মায়ের সংসার ভেঙে যাবে আর আমি কি চুপ করে বসে থাকবো? এর বিচার তোমারে করতে হবে। শোনো, আগে বিষয়টা নিয়ে জামাইয়ের সাথে কথা বলি, জামাইয়ের কাছ থেকে সব কিছু শুনি, এবং তার কাছে না শুনে যদি কোনো অ্যাকশানে যাই তাহলে এটা আমাদের ভুল হবে। তার কারণ গ্রামের মাতুব্বর আছে, আমরা মাতুব্বরের কাছে বিষয়টা খুলে বলতে পারবো, ঠিক আছে? তোমার যেভাবে খুশি সেইভাবে তুমি করো, কিন্তু আমার মেয়েরে বকাঝকা করবে এইটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। শোনো, এক কাজ করি, কাল সকালে আমরা মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, এবং যাওয়ার পথে গ্রামের লোকজনের কাছে জিজ্ঞেস করলে আসল বিষয়টা কি সেটা কিন্তু জানা যাবে। এটা তুমি ভালো কথা বলছো, কালকে আমরা দুজনে রওনা দিই গ্রামের উদ্দেশ্যে, গ্রামের লোকজনের জিজ্ঞেস করলে সত্যি কথা বের হয়ে যাবে। আচ্ছা শোনো, এক কাজ করো, ওই মেয়েকে ফোন করো, ফোন করে বলো যে আমরা কালকে আসতেছি, আর ওকে বলে দাও যে সামনে ঈদ, ওরা এসে আমাদের বাড়িতে থাকবে, ঈদটা এখানেই করবে, ঠিক আছে? খুব একটা ভালো কথা বলছো, তাহলে আমি ওদেরকে বলি যে ঈদের দাওয়াত আমরা তোদের নিতে আসতেছি। ঠিক আছে, তুমি কথা বলো, আমি আসি। আচ্ছা, তাহলে আমি বলি ঈদের দাওয়াতের জন্য ওদের ফোন দিছি। আচ্ছা, আমি আসি। তাই দাঁড়াও, রাত্রেবেলা যে তোমারে আমি কি বলছি, তোমার কি কোনো কিছু মাথায় নাই? কোনো কিছু না শুনে যে প্যাল প্যাল করে অফিসে দৌড় দিচ্ছ? এই আমার কথাগুলো কি তোমার শুনতে ভাল লাগে না? আচ্ছা, আমি তোমাকে বারবার এত বোঝানোর পরও তুমি আমাকে কেন জিজ্ঞেস করতেছো? তোমার বাবা মা আমার বাড়িতে আসবে, বেশ ভালো কথা, তারা আমার বাড়ির দানা পানি খেয়ে আবার তারা বাড়িতে ফিরে যাক। আর ঈদের যেহেতু 2টা দিন বাকি আছে, আমি আমার বাবার বাড়ি যাইতে চাইতেছি, এমনকি বাবা মাও আমার নিতে আইতেছে, তো তোমার কি যাওয়া উচিত না? আচ্ছা, তুমি গেলে যাও, তাতে নিষেধ করছে কে? তাদের সাথে যাওয়া উচিত সেটা আমি মানলাম। আমি যদি তোমাদের বাড়িতে যাই, তোমার বাবা মা জামাই কি জিনিস সেটা কি তারা বোঝে? জামাই শ্বশুরের সম্পর্ক যে একটা গভীরতা জামাই আসা যাওয়া করলে যে হয় তা কিন্তু না, বরঞ্চ জামাইয়ের সাথে নষ্ট হওয়ার মতো অনেক কারণ থাকে। তুমি কি বলতে চাচ্ছ তুমি গেলে আমার বাপ মা তোমাকে ঠিকমতো আপ্যায়ন করে না, নাকি তোমাকে ঠিকমতো জামাই আদর করতে পারে না, নতুন জামা কাপড় কিনে দিতে পারে না? কি বলতে চাও? ভালো মন্দ আয়োজন করে খাওয়ায়, জামা কাপড় কিনে দেয়, সেটা সবকিছু আমি মানি, কিন্তু ওই বাড়িতে আমার সাথে তো তোমার গুরুত্বটাই বেশি। তোমার বাড়িতে তুমি কি খাবে, তুমি কি পরবে, তোমার লোকজন তোমাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে। কই আমাকে কোনোদিন জিজ্ঞেস করছে তোমার পরিবার তোমাকে নিতে আসতেছে?
তুমি গেলে সবচেয়ে বেশি ভালো হবে। আমার সময় নেই, অফিসে যেতে হবে। তোমার আসি। যা খুশি তুমি তাই করো। কাদের ভাই, মন খারাপ করে এভাবে একা একা বসে আছো, আমার কিছু হয়েছে নাকি? ভাই রে, বাস্তবতা বাস্তবতা বড়ই কঠিন জিনিস। কেউ যদি সংসার জীবনে পা না রাখে, সে কিন্তু সংসারের মর্মটা বোঝে না। এই যে আমার ভাইটা, সেই ছোটবেলায় আমার বাবা মা যখন মারা যায়, আমার ছোট ভাইয়ের কেউ ছিল না আমি ছাড়া। আমি তার মা, আমি তার বাবা। তাকে আমি কত যত্ন আত্মি করে বড় করছি, পড়ালেখা করেছি। আমার ভাই আমারে অনেক সম্মান করে, ভালোবাসে, অনেক মান্য করে। কিন্তু আমার ভাইয়ের বউটা, সে আমার দেখতেই পারে না। কেন দেখতে পারে না সেটাও জানি না। আমার ভাই বোন সম্পর্কে আমি জানি। এছাড়া আমার বউ যে এই বাড়ি থেকে যে রাত্রিরে যে সম্মান করে চলে গেছে, এটাও আমি জানি। তুমি চাইলেও তো তাকে বাড়িতে নিয়ে আসতে পারো। এভাবে একা একা কেন কষ্ট পাইতেছো? না, এই মুহূর্তে তাকে এখানে আইনা নতুন করে তার কষ্ট দিতে চাই না। বাপের বাড়িতে আছে, ভালো আছে, কিছুদিন ভালোই থাকে। আসসালামু আলাইকুম তাও সাহেব। আসসালামু আলাইকুম মামিমা। ভালো আছেন আপনারা? আপনারা মনে হয় আমাদের বাড়িতে আসছেন, আমার খুব ভালো লাগতেছে। চলেন চলেন, আপনাদের বাসায় নিয়ে যাই। আমরা আসাতে তোমার খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ তোমার ঘরে তো আমরা খাইতে আসি নাই। আমরা খাবো আমার মেয়ে জামাইয়ের ঘরে। তোমার খুশি হওয়ার দরকারটা কি? পুত্রা, রাস্তায় তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। যেহেতু তোমাদের বাড়িতে আসছি, কিছু কথা আছে, চলো তোমাদের বাড়িতে যেয়ে বলবো। মামিমা, আপনারা আপনাদের মেয়ের ঘরে খাবেন কিংবা আমার ঘরে খাবেন, একই কথা। দিন শেষে তো একটাই বাড়ি। আমার খোঁজ খবর নিয়েই বিয়ে দেওয়া উচিত ছিল। শুধুমাত্র তোমার ভাইয়ের মুখের দিকে তাকাই আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি, আর এটাই আমার ভুল ছিল। ভুল করেন নাই তাও সাহেব, ভুল মনে আমি করছি, আমার ভাই করছে। যাই হোক, এটা রাস্তাঘাট, এখানে এসব কথা না বলাই ভালো। চলেন বাড়িতে চলেন, তারপরে কথা হইবে। ঠিক আছে, বাড়িতে চলো। যা বলার তোমার বাড়িতে যেই বলি। চলো। চলেন, তুমি থাকো, পরে কথা বলবো। ঠিক আছে ভাই। চলেন। মা, মারে কান্দিস না মা। তুই তো ভালো করে জানিস তোর কাঁদাতে আমি সহ্য করতে পারি না। এক কাজ কর, শোন, এই মুহূর্তে তোর যত কাপড় চোপড় আছে সব ব্যাগে ভর। ব্যাগে ভরে এক্ষুনি আমি তোরে নিয়ে যাব। এই বাড়িতে তোরে এক মিনিটের জন্য আমি রাখবো না। মাও সাহেব, আপনার মেয়েকে আপনি নেবেন ভালো কথা, কিন্তু আপনার মেয়ে তো শুধু আপনার মেয়েই না, এবারের বউ, আমার ছোট ভাই তার স্বামী। আপনি যদি আমার ছোট ভাইয়ের অনুমতি নিয়ে নিয়ে যেতেন, সেটাই তো ভালো ছিল, তাই না? এই, তুমি এত কথা বলো কিসের জন্য? হ্যাঁ, আমার মেয়েরে আমি নিয়ে যাবো সেটা আমার ব্যাপার, আর আমার জামাইরে আমি কেমনে ম্যানেজ করব সেইটাও আমার ব্যাপার। এই ব্যাপারে তোমার কাছে আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কি মনে করছো তুমি আমার মেয়ের সাথে যে ধরনের আচরণ করো আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু শুনি নাই? স্বামী স্ত্রী ঝগড়া করবে এটা আমরা মেনে নিতেই পারি, কিন্তু তুমি তো ভাসুর, তুমি তো ওকে বকাঝকা করতে পারো না, তোমার কোনো অধিকার নাই। আর তুমি এত বড় সাহস কোথায় পাও? তুমি জানো ও কোন বাড়ির মেয়ে? জি তাহলে জানি, ভালো করেই জানি। সে কোন বাড়ির মেয়ে আমরা ভালো করে জানি বলেই তাকে আমরা এই বাড়ির বউ বানাইছি। কিন্তু তালে সাহেব, ঘটনাটা কি করছে দেখেন। আপনার মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই সে চাইতেছিল যে আমি আমার ভাইয়ের সাথে দ্বন্দ্বে থাকি, তাই সে আমাকে প্রতিপক্ষ বানায় ফেলবে। সবসময় সে নানান ছলা কলা, অনেক কৌশল খাটাতো যাতে আমরা ভাই ভাইরা ঝগড়া করি, কিন্তু সেটা হয় নাই, উনি সফল হয় নাই। শেষ পর্যন্ত কি হলো, সে আমার নামে আপনাদের কাছে, যে আপনাদের দুজনের কাছে অনেক আজে বাজে কথা বলা শুরু করলো। বলতে বলতে আমাকে আপনাদের সামনে ভিলেন বানায় ফেললো। আর আপনারা সহজভাবে আপনার মেয়ের কথা বিশ্বাস করলেন, বিশ্বাস করে আজকে আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। কিন্তু একবারও ভাবলেন না আপনার মেয়ে সত্য কথা বলে কিনা, কথাগুলো যাচাইও করলেন না, আশেপাশের কাউকে জিজ্ঞাসা করেন নাই যে আমি কেমন মানুষ। আমরা আশেপাশে খোঁজ খবর নিছি,
খুব ভালো করে খোঁজ খবর নিছি, যেটা আমাদের বিয়ের আগেই নেওয়া উচিত ছিল। পুত্রা, আমি যদি আগে জানতে পারতাম তাহলে এই চোর বাড়িতে আমার মেয়ে বিয়ে দিতাম না। চোর বাড়ি? আপনি কি বলতেছেন? এই বাড়িটা কি চোরের বাড়ি? আচ্ছা, আপনি চোর কাকে বুঝাইতেছেন? হ্যাঁ, কে চোর? চোর বাড়ি আর চোর কাকে বুঝিয়েছি এটা যদি সে না বোঝে তাহলে তাকে আমি কি করে বোঝাবো? ওই যে কথাই বলে না, খাটের নিচে কেড়ে আমি কলা খাই না। শোনো বাবাজি, আমরা আসছি আমার মেয়েকে নিয়ে যেতে। 2 দিন পরে যে তুই তোমরা তো যাবাই, তা আমি চিন্তা করলাম 2 দিন আগেই মেয়েটারে নিয়ে যাই। আপনি আপনার মেয়েকে নিয়ে যাবেন, বেশ ভালো কথা। না করছে কে? আপনি আপনার মেয়েকে সারা জীবন আপনার বাড়িতে রাখুন, তাতেও কেউ না করবে না। আর আপনি একটু আগে যেন কাকে কি বললেন, এটা চোর বাড়ি। আচ্ছা, চোর বাড়িতে আপনি আপনার মেয়েকে বিয়ে দিতেন না, কিন্তু চোরটা কাকে বলছেন আপনি? হিরণ, একদম চুপ। ওনারা আমাদের মেহমান, পারুর মা বাবা আমাদের বাড়িতে আসছে, আমাদের উচিত ওনাদেরকে সম্মান করা। তাছাড়া উনি আমাকে চোর বলেছে, এতে কষ্ট পাইতে পারে আমি। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? সতই হোক, ওনারা তোর মুরব্বী, তুই সরি বল। ওনারা হয়তো জানে না যে আমি আমার এই চোর ভাইটাকে নিয়ে গর্ব করি। আজকে যদি এই চোর ভাই যদি আমার পাশে না থাকতো না, তাহলে বেঁচে থাকা কি জিনিস আমি বুঝতাম না। আজকে আমি আমার এই চোর ভাইকে নিয়ে গর্ব করি, আর এই চোর ভাই যদি আমার পাশে না থাকতো তাহলে আমার যে কি অস্তিত্ব হইতো সে একমাত্র আমিই জানি, যেটা ওনারা জানে না। আজকে যদি আমার চোর ভাই না থাকতো না, তাহলে আপনার মেয়ে এই বাড়ির বউ হয়ে আসতো না, আর সে আমার স্ত্রী হতে পারতো না। আচ্ছা, আপনারা আপনার মেয়েকে নিতে আসছেন না? এখন এই মুহূর্তে আপনি আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। আর যদি সুন্দরভাবে যেতে না চান তাহলে আমি অপমান করতে বাধ্য হব। হিরণ, যাদব, ওনারা মুরব্বী, ওনাদের সাথে এরকম খারাপ ব্যবহার করা যায় না। আমাদের বাসায় আসছে মেহমান, খবরদার খারাপ ব্যবহার করবি না। তাওই মাওই, আমি ওর পক্ষ থেকে ক্ষমা চাইতেছি। আর আপনারা আমাকে চোর বলতেছেন। চোরের ইতিহাসটা আমি আপনাকে আরেকদিন বলবো, আজকে থাক। কিন্তু আজকে আপনি আপনার মেয়ের শ্বশুর বাড়িতে আসছেন, আমি আশা করব আসছেন, কিছু রেস্ট নেবেন, খাওয়া দাওয়া করবেন, তারপরে যাবেন। নাহলে আমার খুব কষ্ট লাগে। পারু, তোর মা বাবার জন্য রান্নার ব্যবস্থা করো, ওনারা খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। হিরণ, মাথা গরম করিস না। আজকে আমাদেরকে যারা ভুল বুঝতেছে, আমার বিশ্বাস একদিন এই ভুল ভাঙবে। যাও ভাই, মা, এই যে এত বড় বাড়িটা দেখতেছো, এটা একটা চোর বাড়ি। আমার ভাসুর যে আগে চোর ছিল এটা আমরা জানতাম না। আমার মনে হয় কি জানো, আমার ভাসুর চোর ছিল জন্য তার বউ তারে ছেড়ে চলে গেছে। কিন্তু আমার কথা হলো বাবা, আমি যদি এই কথাটা না জানি, তোমরা জানতো না? শোন মা, আমাদেরই ভুল হয়েছে, আমরা কোনো খোঁজ খবর না নিয়ে এই বাড়িতে তোরে বিয়ে দিছি। আমরা যদি এর আগে খোঁজ খবর নিতাম বিয়ের আগে, তাহলে এই ভুলটা আর করতাম না। আমরা চাইলে এর চেয়ে বড় বাড়ি, এর চেয়ে ভালো ছেলের কাছে তোকে বিয়ে দিতে পারতাম। এমনকি এই চোর মানুষটাই আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। বাপ নেই মা নেই জেনে আমি এই বিয়েতে রাজি হয়ে গেছি। কে জানতো যে এই মানুষটাই চোর? কিন্তু মা, তোমরা যত যাই বলো তাই বলো, চোর হলে আমার ভাসুর চোর হতে পারে, কিন্তু আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। তারা ছাড়া কিন্তু আমার বাঁচা সম্ভব না। তোমরা আমার সংসারটা অন্তত ভাঙার চেষ্টা করো না। মারে, এটা তুই কোন ধরনের কথা বলিস? তুই তোর স্বামীরে ভালোবাসিস, পারলে এই সংসারটা আমরা আরো গোছাই দিব। সংসার ভাঙবো কেন? তবে হ্যাঁ, তোর এই সংসারের মধ্যে যে একটা কাঁটা আছে, ওই যে চোর, পারলে ওই চোরটারে আবারও চোরের বদনাম দিয়ে এই বাড়ি থেকে বিদায় করব, কিন্তু তোর সংসার ভাঙবো না। শোন মা, আমরা তোর সংসার ভাঙবো না, কিন্তু তোর ভাসুর তোর সংসার ভাঙার জন্য উইঠা পড়ে লাগছে। এটা কিন্তু তোর বাপ আর আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। শোন, কোনো মা বাবাই চায় না তার মেয়ের সংসার ভাঙুক, কিন্তু ওরা যে গোপনে গোপনে তোর সংসার ভাঙার ষড়যন্ত্র করছে, এটা আমি হতে দেব না। গ্রামের মাতুব্বরের সাথে আমার কথা হয়েছে, আমরা এর সঠিক একটা বিচার করব এবং বিহিত করব, ঠিক আছে? বাবা শুনো, ওই মানুষটাকে তো আমি আবারও চোর বানিয়ে এই বাড়ি থেকে বের করব। আর তোমার জামাই যেন তাকে চোর মনে করে
সেই ব্যবস্থাও আমি করব। শোনো তো, এই মাতব্বরের আশায় থাইকা কোনো লাভ নেই। তুমি এই দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও, দেখো আমি কি করি। মানে একটা কথা, যাই করিস তাই করিস, খুবই সাবধানে করবি। হিরুনের কিন্তু ওর ভাইয়ের প্রতি খুবই টান, দেখলি না কিভাবে তোর বাপের সাথে আর আমার সাথে কথা বললো। শোন, তোকে এই ব্যাপারে কিছুই করতে হবে না। মাতুব্বর যেহেতু আশ্বাস দিছে, মাতুব্বরই একটা ব্যবস্থা বিহিত করে দিবে, ঠিক আছে? তুই একটু কাপড় চোপড় গোছগাছ করে নে, চল বাড়িতে যাবি, এবং ঈদ আমাদের বাড়িতেই করবি। আমার স্বামী না গেলে আমি ওই বাড়ি থেকে যাব না মা। তোমরা না হয় এখন এই বাড়ি থেকে চলে যাও, আর ওই লোককে কিভাবে এই বাড়ি থেকে বের করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। সময় মতো আমি তোমাদের ডেকে নেব। শোন মা, ওই লোকটার এই বাড়ি থেকে তাড়াতাড়ি বাইর করার ব্যবস্থা কর। ঠিক আছে মা, যা কিছু করবি একটু ঠান্ডা মাথায় করবি, ঠিক আছে? আর প্রয়োজন হলে তোর মার কাছে আমার কাছে জিজ্ঞেস করে নিবি, হ্যাঁ? একেবারে মাথা উত্তেজিত হওয়া যাবে না, ঠিক আছে? তা আমরা যাই। তুমি এইখানে মন খারাপ করে দাঁড়ায় আছো, আর আমি তোমার বাড়ির মধ্যে খুঁজতেছিলাম। আচ্ছা যাই হোক, আমার অফিস থেকে ঈদের বোনাস সহ বেতন পাইছি 30,000 টাকা। এখানে 20,000 টাকা আছে। যত তাড়াতাড়ি পারো তুমি তোমার কর্মটা শুরু করে দাও, কারণ পুরুষ মানুষ বেকার থাকলে মন মেজাজ এমনিতে একটু খারাপ থাকে। আর আশা করি কর্মের মধ্যে ঢুকে গেলে তোমার ভালো লাগবে। কাদের ভাই, দোকানটারে একদম নতুন করে সাজাই ফেলছি। তুমি চাইলে আগামীকাল থেকে মালামাল সহ সব কিছু নিয়ে উঠতে পারো, ঠিক আছে? আর হিরণ ভাই যা বলছে খারাপ বলে না। পুরুষ মানুষ বেকার থাকলে মন মেজাজ এমনিই খারাপ লাগে, কর্মে থাকলে মন মেজাজটা তোমার ভালো থাকে। তোরে কি দিয়ে যে ধন্যবাদ জানাবো। আমার আরো টাকা দরকার ছিল, যে তুই সময় মতো আমার 20,000 টাকা দিচ্ছিস, খুব ভালো করছিস। দেখি এটাতে কিছু করা যায় কিনা। হ্যাঁ, আরেকটা কথা হিরো, এই তোর শ্বশুর শাশুড়ি তো চাইতেছে তুই তাদের বাসায় যাই ঈদটা কর। হ্যাঁ, তুই যদি অফিস থেকে ছুটি পাস তাইলে তোর বউরে নিয়ে আয়, এবার ঈদটা শ্বশুর বাড়ি গিয়ে কর। হিরণ ভাই, বড় ভাই যেহেতু বলছে যাও শ্বশুরবাড়ি যাইয়া বেড়াই আসো, শ্বশুরবাড়ি গেলে তোমার মনটা ভালো লাগবে। শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ কাটানোর ইচ্ছে আমার নেই। আমি চাচ্ছিলাম যে আমার স্ত্রীকে নিয়ে আমাদের বাড়িতে ঈদটা করব। তারা আমার সামনে যে কথাটা তোমাকে বলছে, তারা অবশ্যই তোমার কাছে সরি বলবে। না রে হিরো, ওর শ্বশুর শাশুড়ি যে কথাটা আমার বলছে, যেটা চোরের বাড়ি, আমি চোর, তারা তো মিথ্যা কিছু বলে নাই। তারা যেটা শুনছে সেটাই বলছে। তারা অন্য গ্রামের মানুষ, এই গ্রামে এসে এই গ্রামের মানুষের কাছ থেকে আমাদের সম্পর্কে যা শুনছে সেটা তারা বিশ্বাস করছে এবং বলছে। তারা তো জানে না আসলে ইতিহাসটা কি। সবাই তোমাকে চোর বললেও আমি তোমাকে চোর বলতে পারবো না, বরঞ্চ চোর বলার প্রতিবাদটা আমি করতে পারবো। কারণ তুমি আমার বড় ভাই, ছোটবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করছো। আমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার জুতা বানিয়ে দেই, তবু আমি এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। কারণ বাবার অবর্তমানে তুমি আমার কাছে একটা বটবৃক্ষ। শোন হিরো, কারোর সাথে সম্পর্কটা খারাপ হোক এটা আমি চাই না। ঝগড়াঝাটি হোক, ভুল বোঝাবুঝি হোক, মারামারি হোক, এটা আমি একদম চাই না। আমরা সবার সাথে ভালো ব্যবহার করতে চাই, ভালো থাকতে চাই। আর আমি তো তোর ভাই, আমার জন্য তোর মায়া টান থাকবো, এটাই তো স্বাভাবিক। তা তো অবশ্যই। আচ্ছা যাই হোক, আমি বলি কি, যেহেতু ঈদের আর 2 দিন বাকি আছে, তুমি যেহেতু কাঁচামালের ব্যবসাটা করতে চাচ্ছ, মানে এই কাঁচামালের ব্যবসাটা ঈদের পরে করলে হয় না? ঈদ উপলক্ষে মানুষের কাঁচামালের প্রতি একটু টানটা কমই থাকবে। আচ্ছা, তুই এটা নিয়ে ভাবিস না, এটা আমার উপর ছেড়ে দিই। যদিও আমার আরো 50,000 টাকার দরকার ছিল, সমস্যা নাই, ওটা আমি ম্যানেজ করে ফেলবো। আর বসি, তুই আমার সাথে চল, তোর সাথে কথা আছে। তুই সাথে থাকবি? আচ্ছা 50,000 টাকা লাগবে মানে ঠিক বুঝলাম না। আচ্ছা, এটা আমি তোকে পরে বলবো, ঠিক আছে? চিন্তা করিস না এটা নিয়ে, হ্যাঁ ঠিক আছে? আর তুই তো টাকা দিছিস, সমস্যা নাই, হয়ে যাবে হয়ে যাবে। আয় গেলাম রে। হ্যাঁ, হ্যাঁ জি জি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন বলেন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, স্পষ্ট বলেন।
না না না, এখানে অন্য কোনো কথা আমি মানতে পারবো না। আমার ঘরে 50,000 টাকা আছে, আপনার কাছে আমি যেটা চাইছি সেটার ব্যবস্থা করেন, পারবেন তো? আচ্ছা ঠিক আছে, রাখলাম। তার মানে তার ঘরে 50,000 টাকা এখন আছে, এটাই সুযোগটা কাজে লাগাতে হবে। এই শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি আসো। আরে আসো না, কিসের জন্য? সর্বনাশ হয়ে গেছে আমার। আরে কি ব্যাপার, তুমি এইভাবে চিল্লাচিল্লি করে পুরো বাড়ি একদম মাথায় নিয়ে নিছো? কি হয়েছে? মাথায় নিব না, ঘর থেকে আমার 50,000 টাকা চুরি হয়ে গেছে। কই আমি আরো ঈদে মার্কেট করব, কেনাকাটা করব, তা না এই সময় আমার টাকাটা চুরি হইতে হইলো। 50,000 টাকা চুরি হয়ে গেছে মানে ঠিক বুঝলাম না। আচ্ছা, আমাদের ঘরে 50,000 টাকা আর আমি জানি না, তুমি 50,000 টাকা কোথায় পেলে? দেখো, আমার বাবা বাবা আমাকে দিয়ে গেছিল 50,000 টাকা মার্কেট করার জন্য। ভাবছিলাম আমি তোমার আর আমার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করব। মানে তোমার বাপ মা তোমাকে 50,000 টাকা দিয়ে গেছে? একটা বারের জন্য তো আমি শুনলাম না, জানলাম না যে তোমার বাপ মা তোমাকে 50,000 টাকা দিয়ে গেছে আমাদের মার্কেট করার জন্য। আরে বাবা, আমি তো তোমাকে সারপ্রাইজ তো করতে চাইছিলাম। আমি কই আরো ভাবছিলাম যে তোমাকে না জানিয়ে তোমার জন্য কিছু জামা কাপড় কিনে এনে তোমাকে গিফট করব। এখন তো টাকাটা তো হারিয়ে গেছে, এখন কি করব? আর টাকার তো আর হাত পা গজায় নাই। টাকা কই যাবে? এই বাড়িতেই আছে হয়তোবা। পারু, এতগুলো টাকা তোমার ঘর থেকে হারায় যাব, এটা তো খুবই দুঃখের ব্যাপার। মানে টাকাটা কোন জায়গায় রাখছিলে এটা কি তোমার মনে পড়তেছে? না, এমনও তো হতে পারে যে তুমি এমন জায়গায় রাখছো সেই জায়গাটা কথা ভুলে গেছো, অন্য জায়গায় খুঁজতেছো, তাই মনে করতেছো টাকাটা তুমি পাইতেছো না। আমি টাকাগুলো যেখানে রাখছিলাম সেখানে আমি অনেক খুঁজে দেখছি, টাকাগুলো সেখানে আমি পাই নাই। আর আমার মনে হয় টাকাগুলো এখনো বাড়িতেই আছে, বাড়ির বাইরে টাকাগুলো যায় নাই। আচ্ছা, তুমি বলতেছো টাকাগুলো বাড়ির মধ্যে আছে, বাড়ির বাইরে এখনো যায়নি। তুমি কিভাবে শিওর হলে যে টাকাগুলো বাড়ির মধ্যে আছে, এখনো বাইরে যায়নি? শোনো, আমি একদম 100% শিওর আমার টাকা এই বাড়িরই কি একজন নিছে, কারণ বাড়িতে তো একজন চোর থাকে। ঘরের মানুষ বললে তো এই ঘরে আমরা দুইজন আছি, তোমার স্বামী আর আমি। সে তো তার নিজের ঘর থেকে টাকা চুরি করবো না। তার মানে তুমি এটাই বলতে চাইতেছো তোমার টাকা আমি চুরি করছি? আপনি যদি এখন আমাকে অনুমতি দেন আমি আপনার ঘরটা সার্চ করব। তুমি এসব কি বলতেছো? উনি আমার মুকুট, উনি আমার তাস। তোমার মাথা ঠিক আছে তো? ছি 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 পারু, তুমি আমার এত নিচে নামায় দিছো, এটা আমি ভাবতেও পারতেছি না। মানে তুমি আমার ঘর সার্চ করে দেখতে চাইতেছো যে আমি তোমার টাকা চুরি করে কোথাও লুকিয়ে রাখছি কিনা? ঠিক আছে, যাও যাও, তুমি আমার ঘরে যাও, তুমি সার্চ করো। ও আমাকে চোর হবে না? আমি আমি যে তোকে এত ছোটবেলা থেকে যত্ন করে বড় করেছি, আজ তোর ঘর থেকে আমি টাকা চুরি করব? ও আমাকে চোর বানাতে চাই তো? যাক, ও দেখুক ওর ঘরের টাকা আমি চুরি করেছি কিনা। এটা কি? 50,000 টাকা তোমার গুণধর বড় ভাইয়ের ঘর থেকে বের হলো। দেখো, আমি আমার বাবা মার কাছ থেকে যে টাকাটা নিয়ে রাখছিলাম এটা সেই টাকাটাই। আর তুমি এখনো চুপচাপ দাঁড়িয়ে থাকবা, কিছু বলবা না? আর উনি তো ভদ্র মানুষের মুখোশ পরে আড়ালে আড়ালে একজন চোর। সি ভাইয়া সি, তুমি শেষমেশ 50,000 টাকা চুরি করছো? উপর থেকে বলে আসলো তোমার 50,000 টাকা খুবই দরকার, আর দরকার বলেই কি তুমি এই কাজটা করতে পারলে? তুমি তো আমার ভাই, আমি তোমাকে আমার মাথার তাজ করে রাখছি, মুকুট বানিয়ে রাখছি, তুমি কিনা শেষমেশ টাকা চুরি করছো। শোনো, তোমার এই চোর ভাই এখন আর কিছুই বলতে পারবে না। আর আমি আমার বাবা মাকে ডেকেছি, তারাই এসে একটা না একটা ব্যবস্থা করবে। আর আমি তোমার এই বাড়িতে আর একটা মুহূর্ত থাকবো না। 50,000 টাকা? তুমি তো উপর থেকে বলে আসছিলে যে তোমার 50,000 টাকা খুবই দরকার, তুমি শেষমেশ এই কাজটা করলে? এই লোকটা আমাকে প্রতিনিয়ত জ্বালায় খাচ্ছে। আমি এক্ষুনি আমার বাবা মাকে কল করছি। তুমি তো কিছু করতে পারবা না? ঠিক আছে, আমি আমার বাবা মাকে ফোন দিচ্ছি, তারাই এসে বিচার করবে।
শোনেন মাতব্বর সাহেব, আমার মেয়ে বিয়ে হয়ে বাড়িতে আসার পর থেকে প্রতিনিয়ত এই লোকটা তাকে অত্যাচার করে যাইতেছে। সে হচ্ছে ভাসুর মানুষ, আর তার ছোট বউ, তার ভাইয়ের ছোট বউর পরে কেন সে জ্বালাতন করবে, নির্যাতন করবে? তার কি লজ্জা শরম বলতে কোনো কিচ্ছু নাই? আমি নিশ্চিত একটা জিনিস জেনে গেছি, এই লোকটা আমার মেয়েকে এই বাড়িতে ঘর সংসার করতে দিবে না। আরে তার বই তো চলে গেছে তাকে ছেড়ে, তার কোন সে তো চোর, আর এই কারণে চাচ্ছে না তার ছোট ভাইয়ের বউ এই বাড়িতে থাকুক। আরে তুমি বুঝতে পারতেছো না, কথা সেইখানে না, কথা হয়েছে সে ভয় পাইতেছে, ভয়। আমার মেয়ে যখন বাচ্চা কাচ্চা হবে এই সম্পত্তির ভাগিদার হবে, এই চাইতেছে না আমার মেয়ে এখানে সংসার করুক, এই জন্য এইগুলো অত্যাচার করতেছে আমার মায়ের, যাতে করে আমার মায়ের সংসারটা ভাঙে। সে আমার ভাসুর হয়ে কিভাবেই বা পারলো আমার ঘর থেকে 50,000 টাকা চুরি করতে? তার কি একটা বারের জন্য বিবেকে বাঁধলো না? এই এলাকার সবাই তারে চোর জানে, আমরা তো না বুঝে শুই না, তার কথাতেই তার ছোট ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে দিছি। আগে যদি জানতাম তাহলে কি আমার মেয়ের এখানে বিয়ে দিতাম? কখনো দিতাম না। দেখুন, আপনারা আমার শ্বশুর শাশুড়ি, আপনারা কিন্তু অনেক পরিমাণে আমার ভাইটাকে অপমান করতেছেন। আচ্ছা, আমি তো একটা বারও শুনলাম না এই মানুষটার মুখে উনি 50,000 টাকা চুরি করছে, অথচ এই মানুষটা এখন পর্যন্ত স্বীকার করেনি যে এই টাকাটা আমি চুরি করছি। আর সে যেহেতু স্বীকার করে নাই, তাহলে কোন সাহসে আপনারা আমার এই ভাইটাকে চোর সাব্যস্ত করতেছেন, চোর বলতেছেন? আচ্ছা কাদের, ওনারা এতক্ষণ পরে তোমার বিরুদ্ধে যে সমস্ত কথা বললো সবই শুনলে, সবই বুঝলে। এখন তুমি বলো এই টাকাটা সত্যি তুমি চুরি করেছো কিনা, তোমার মুখ থেকে আমরা শুনতে চাই। তুমি কিন্তু এর আগেও একবার চুরি করেছিলে, অনেক আগে। এখন ওই টাকাটা তুমি চুরি করেছো কিনা সবাই তোমার মুখ থেকে শুনতে চায়, তোমার মুখ থেকে সত্যি কথাটা বলো। ভাগ্য যখন মানুষের খারাপ হয় তখন চামচিকাও লাথি মারে। হ্যাঁ, আমি চোর, আমি চুরি করেছিলাম, কিন্তু এই 50,000 টাকা তো আমি চুরি করি নাই। এটা তো স্বীকার করার প্রশ্নই উঠে না। আজ থেকে 10 বছর আগে যখন আমার মা বাবা একসাথে মারা যান, তখন এই যে এই হিরণের বয়স তখন 10। আমার ছোট ভাই এতিম, মা বাবা কেউ নাই। আমি তখন তারে নিয়েই চিন্তা শুরু করলাম কিভাবে তারে বড় করব, কিভাবে লেখাপড়া করাবো। মানে তার জন্যই আমি আমার জীবনের সকল চিন্তা সবকিছু তারে নিয়ে, আমার মানে তার দিকে তাকাই আর আবার কান্না আসতো যে এই ছেলেটা কিভাবে বড় হবে, কিভাবে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে। তখন কোরবানিদের আগে আমার বাবার সামান্য কিছু টাকা ওই সমাজে বকেয়া ছিল, এই জন্য সমাজ থেকে আমার বাবার নাম কাইটা দেয় তারা। তো ওই সমাজ আছে না, সমাজে সবাই মিলে তো কুরবানি দিত। আমরা প্রতি ঈদে সেই সমাজ থেকে যেতাম, সেখানে কুরবানির গোশত নিয়ে আসতাম। বাবা যেহেতু মারা যায় আর বকেয়াটা না দিয়ে মারা যায়, তখন তারা বইলা দিল যে সমাজ থেকে বাবার নাম কাইটা দিচ্ছে, এবার কুরবানিতে আমরা কোনো গোশত পাবো না। এই কথা, এই যে আমার ছোট ভাই হিরণ, তার বয়স তখন 13, সে যে কি কান্না শুরু করলো যে সবাই কুরবানির গোশত খাইব, আমরা খাইতে পারবো না। তার দিকে তাকায় আমার বুকটা পাইটা গেছে। আমি তার কথা দিয়েছিলাম যেভাবেই হোক তোর জন্য আমি কোরবানির গোশত নিয়ে আসি। আমি সমাজে গেছি, সমাজে বলছি আপনারা দয়া করে আমার কিছু গোশত দিয়ে আমার ভাইটা খাইব, কান্দতে কান্দতে বলে যাইব। আমি এইটাও বলছিলাম যে আমি আমার বাবার টাকা আমি পরিশোধ করে দেবো। তারা বললো না, তোমার বাবার নাম নাই, তোমরা গোশত পাবা না। তারপরে বললো যে ঠিক আছে, সবাই নেওয়ার পর যদি থাকে তাহলে নিয়ে যায়। আমি সারাদিন সেখানে দাঁড়াইছিলাম, সারাটা দিন দাঁড়াইছিলাম, শেষে একটা পোটলাও বাঁচে নাই। আমি যখন গোশত চাইছি আমার সেখান থেকে ঘাম ধরে বাই করে দিচ্ছে। আমার তখন খুব রাগ হয়েছিল, আমি পাগলের মতো সেখান থেকে 2 পোটলা গোশত নিয়ে আমার পেছন পেছন লোক দৌড়ে আসে আর বলে চোর চোর, গোশত চোর। আমার তারা ধর বাড়ি পর্যন্ত আসতে পারি নাই, আমাকে অনেক মারার পর সেই গোশতের পোটলাগুলো দিয়ে যায়। সে থেকে আমি চোর, আমি গোশত চোর। সেই গোশত চোরের কলঙ্ক পুছাইতে আমার 10 বছর লাগছে।
আর আজকে আমি নতুন করে চোরের উপাধি পাইলাম। 50,000 টাকা নাকি আমি চুরি করছি আমার সেই ছোট ভাই হিরণের ঘর থেকে। মাত্র সাহেব, গত 3 মাস আগে আমার চাকরিটা চলে গেছে। আমার জীবনে শুরু হয়েছে আবার অভাব। আমার মনে পড়ে গেছে সেই 10 বছর আগের ঘটনা। সেই কুরবানি ঈদ আমার ছোট ভাই গোশত খাইতে চাইছিল, আমি খাওয়াইতে পারি নাই। আমার মনে হইতেছিল যে এইবারও আমার ছোট ভাই আমি গোশত খাওয়াতে পারবো না। এই বড় বড় সিদ্ধান্ত নিলাম আমি কুরবানি দেবো, একাই কুরবানি দেবো। কিন্তু হাতে তো টাকা নাই। তখন আমি আমার ছোট ভাই হিরণের কাছ থেকে আমি 20,000 টাকা ধান দিই। অন্য কথা বলি, আর এই মশিউরের কাছ থেকে আমি 50,000 টাকা নিই। কারণ ভালো একটা গরু কিনতে 70,000 টাকা লাগবে। আমার খুব ইচ্ছা ছিল গরু নিয়ে আসবো, তারপর এখানে কুরবানি দেবো। আমার ছোট ভাই, আমি ছোট ভাই আমি গোশত খাওয়াবো, আর সমাজের সবার বাড়ি বাড়ি যে আমি গোশত বিলাবো। আজকে যে টাকার জন্য এরকম একটা ভালোবাসা চোর বানানো হয়েছে, আসলে সে টাকা চুরি করে নাই মাতবার সাহেব। টাকা আমি দিয়েছিলাম 50,000 টাকা দাম, এটা একদম সত্য কথা মাতবার সাহেব। কিন্তু এটা সম্পূর্ণ ওই পারিবারিক চক্রান্ত ছিল মাতবার সাহেব। আমার চোর হয়ে গেল, আমার চোর হয়ে গেল। আর 50,000 টাকা আমার বাবা মা আমাকে দেয়নি। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমার হাজবেন্ড যদি আমাকে কোনো শাস্তি দেয়, আমি সেটা মাথা পেতে নিতে রাজি আছি। বাহ, অনেক সুন্দর একটা গেমস তুমি খেলছো। সেই গেমসের আসামি হচ্ছে আমার ভাই, না? আপনারা শুনছেন না? আপনারা তো শুনছেন, সবই তো শুনলেন। মাদর সাহেব, আপনি শোনেননি আমার স্ত্রী কি বলছে? সেই ভরা মজলিসে বলছে যে আমি তাকে যে শাস্তি দিব সে সেই শাস্তি মাথা পেতে নেবে। তাই আমি এই ভরা মজলিসের উদ্দেশ্যে বলতেছি যে এইকে নিয়ে আমার পক্ষে সংসার করা সম্ভব না। আমি এখন এই মুহূর্তে তাকে ডিভোর্স করব। না না হিরো, এটা হইতে পারে না। তোর বউ তো ভুল স্বীকার করছে, অনুতপ্ত হইছে। আরে এতই অনুতপ্ত হইছে যে ভরা মজলিসে তার দোষ স্বীকার করতে সে দ্বিধাবোধ করে নাই। তার তুই মাফ করে দে, তার এত বড় শাস্তি তুই দিস না, এত বড় শাস্তি তুই দিস না। যা ভাইজান, ভাইজান আপনি আমাকে ক্ষমা করে দেন ভাইজান। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। আমি আপনার এই মিথ্যা অপবাদ দিছি ভাইজান। আপনি আমাকে মাফ করে দেন ভাইজান। আমি আমার ভুল বুঝতে পারছি ভাইজান। আমি তো আপনার বোনের মতো ভাইজান। আপনি আমার বোন মনে করে মাফ করে দেন, আমার ক্ষমা করে দেন ভাইজান। তুমি তো ছোট মানুষ, ভুল দিয়ে একটা করতেই পার। তবে এরপর থেকে সচেতন থাকবে, এরকম ভুল আর করো না, মানুষের মনে কষ্ট দিও না। সুরন, এদিকে আয়। ভুল করছে, মাফ করে দে। তুমি তো আমার মাথার মুকুট, আমার তাজ। আর আমার মাথার মুকুট যখন এই কথাটা বলছে, তাহলে কি আমি মাফ না করে দিয়ে পারি? ঠিক আছে, আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম। ভালো থেকো।